অস্ত্রোপচার কক্ষের দরজার ওপরে লাল বাতিটা তখনও জ্বলছিল। তেজস্বী করিডোরের এক পাশে চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখ স্থির হয়েছিল সেই বন্ধ দরজার দিকে। পাশে দাঁড়িয়ে থাকা রাফসানের মুখে ছিল অবিশ্বাস, অপমান আর প্রচণ্ড রাগ। কিছুক্ষণ আগেও সে ভাবতে পারছিল না তার জীবনের সবচেয়ে কাছের মানুষগুলোর মধ্যে এমন ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা লুকিয়ে থাকতে পারে। মেহরিন ছিল ইয়াসিনের সৎ বোন। ইয়াসিনের বাবা প্রথম স্ত্রীকে হারানোর পর দ্বিতীয়বার বিয়ে করেছিলেন, আর সেই দ্বিতীয় সংসারেই মেহরিনের জন্ম। তাই ইয়াসিন ও মেহরিনের বাবা একজন হলেও তাদের মা ছিলেন আলাদা। কয়েক বছর আগে মেহরিনের বিয়ে হয়েছিল তেজস্বীর বড় ভাই রাফসানের সঙ্গে। সেই সূত্রে মেহরিন তেজস্বীর কাছে ছিল ভাবি, আর ইয়াসিনের কাছে ছিল সৎ বোন। তেজস্বী কোনোদিন কল্পনাও করতে পারেনি তার নিজের ভাবি এবং তার স্বামীর মধ্যে এমন একটি গোপন সম্পর্ক তৈরি হতে পারে যা একসঙ্গে দুটি পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। রাফসান ধীরে ধীরে তেজস্বীর পাশে এসে দাঁড়ালো। তেজস্বী তার দিকে তাকালো। রাফসানের গলা ভারী। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। তেজস্বী কোনো উত্তর দিল না। রাফসান আবার বলল, মেহরুনকে আমি নিজের জীবনের সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষগুলোর একজন মনে করতাম, অথচ সে বাকিটা বলতে গিয়ে তার গলা আটকে গেল। তেজস্বী ধীরে বলল, আমিও তাকে বিশ্বাস করতাম ভাইয়া। রাফসান চোখ বন্ধ করল। তুমি যখন বলেছিলে ইয়াসিন শুধু তোমার সঙ্গে প্রতারণা করেনি, আমাদের ব্যবসার সঙ্গেও কিছু করেছে, আমি তখনও পুরোপুরি বিশ্বাস করতে পারিনি। তেজস্বী হাতে থাকা ফোল্ডারটির দিকে তাকালো। এখন বিশ্বাস হচ্ছে? রাফসান কিছু বলল না। তেজস্বী ফোল্ডার খুলে কয়েকটি কাগজ বের করল। এগুলো দেখো। রাফসান কাগজগুলো হাতে নিল। সেখানে ছিল কয়েকটি ব্যাংক ট্রান্সফারের তথ্য, কিছু ব্যবসায়িক নথি, হোটেল বুকিংয়ের রেকর্ড এবং কয়েকটি সন্দেহজনক আর্থিক লেনদেনের কপি। রাফসান একের পর এক কাগজ দেখতে লাগল। হঠাৎ একটি কাগজের দিকে তাকিয়ে তার ভ্রু কুঁচকে গেল। এই কোম্পানির নাম তেজস্বী। তাকালো। কি হয়েছে? সামির হোসেন। তেজস্বী চুপ করে গেল। রাফসান বলল, এই লোকটার নাম আমি আগে শুনেছি কোথায়। কয়েক বছর আগে আমাদের ব্যবসার সঙ্গে বড় একটা চুক্তি করতে চেয়েছিল। বাবা রাজি হননি। তেজস্বী অবাক হয়ে বলল, কেন? রাফসান ধীরে ধীরে বলল, বাবা বলেছিলেন লোকটার ব্যবসায়িক ইতিহাস সন্দেহজনক। কয়েকটা প্রতিষ্ঠান অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে গিয়েছিল। তারপর একই ধরনের ব্যবসা নতুন নামে শুরু করেছিল। তেজস্বী কাগজটির দিকে তাকিয়ে রইল। তাহলে ইয়াসিনের সঙ্গে তার যোগাযোগ কেন? রাফসান উত্তর দেওয়ার আগেই তেজস্বীর ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল রুদ্র সেন। তেজস্বী দ্রুত ফোন ধরল। হ্যালো। ওপাশ থেকে রুদ্র বলল, ম্যাডাম, আপনি এখন হাসপাতালে আছেন? জি। তাহলে মন দিয়ে শুনুন, আমি এমন কিছু তথ্য পেয়েছি যেগুলো আপনার জানা জরুরি। তেজস্বী সোজা হয়ে দাঁড়ালো। কী তথ্য? ইয়াসিন গত 6 মাসে শুধু আপনার সঙ্গে প্রতারণা করেনি, সে আপনার পরিবারের ব্যবসার গুরুত্বপূর্ণ কিছু নথিও গোপনে কপি করেছে। তেজস্বীর চোখ সরু হয়ে গেল। কোন নথি? কোম্পানির আর্থিক হিসাব, কয়েকটি ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা এবং কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তির তথ্য। রাফসানও কথাগুলো শুনছিল। তেজস্বী বলল, এসব সে কেন করবে? রুদ্র বলল, এই প্রশ্নের উত্তর এখনও পুরোপুরি পাওয়া যায়নি, তবে একটা বিষয় নিশ্চিত, ওই নথিগুলোর কয়েকটির সঙ্গে সামির হোসেনের প্রতিষ্ঠানের যোগাযোগ পাওয়া গেছে। তেজস্বীর বুকের ভেতরটা কেঁপে উঠল। আর কিছু? রুদ্র কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, হ্যাঁ। কি? আপনার বাড়ির সামনে গত 1 ঘন্টা ধরে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। তেজস্বী স্তব্ধ। কেউ কি গাড়ি থেকে নামছে? না, কিন্তু গাড়িটা সন্দেহজনক। রাফসান এবার তেজস্বীর দিকে তাকালো। কেউ আমাদের নজরদারি করছে। তেজস্বী ফোন কেটে ধীরে ধীরে বলল, সম্ভবত। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। তারপর রাফসান বলল, এখন কি করবে? তেজস্বী দৃঢ় গলায় বলল, ইয়াসিনের সেফ খুলব। রাফসান অবাক হয়ে তাকালো। এখন? হ্যাঁ, যদি সেখানে এমন কিছু থাকে যা আমাদের ধারণার বাইরে। তেজস্বী তার ফোল্ডারটা শক্ত করে ধরে বলল, তাহলে সেটাও জানতে হবে। কিছুক্ষণ পর অস্ত্রোপচার কক্ষের দরজা খুলে গেল। ডাক্তার আরমান কবির বাইরে এসে বললেন, এখন দুজনের অবস্থা স্থিতিশীল, তবে তাদের কিছু সময় পর্যবেক্ষণে রাখতে হবে। তেজস্বী জিজ্ঞেস করল, আমি কি আমার স্বামীর সঙ্গে দেখা করতে পারি কয়েক মিনিটের জন্য?
তেজস্বী ধীরে ধীরে ইয়াসিনের কক্ষে ঢুকলো। ইয়াসিন চোখ বন্ধ করে শুয়েছিল। তেজস্বীর উপস্থিতি টের পেয়ে সে চোখ খুলল। কয়েক সেকেন্ড দুজনের চোখে চোখ পড়ল। ইয়াসিনের চোখে ভয়। তেজস্বী বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। কেমন আছো? ইয়াসিন দুর্বল গলায় বলল, তেজস্বী আমার কথা শোনো। কি বলবে? যা দেখেছ সেটা তুমি যেভাবে ভাবছো আসলে তেমন নয়। তেজস্বী মৃদু হেসে বলল, এই কথাটা তুমি এখনও বলতে পারছো? ইয়াসিন চোখ নামিয়ে ফেলল। তেজস্বী ধীরে বলল, তোমার সঙ্গে আমার 5 বছরের সংসার ছিল। আমি তোমাকে বিশ্বাস করেছি। তোমার উপর ভরসা করে নিজের পরিবারের ব্যবসার অনেক দায়িত্ব তোমার হাতে দিয়েছি। কিছুক্ষণ থেমে সে বলল, কিন্তু তুমি সেই বিশ্বাসের মূল্য দাওনি। ইয়াসিন কোনো উত্তর দিল না। তেজস্বী এবার বলল, তোমার সেফের কোড আমি জানি। ইয়াসিনের চোখ বড় হয়ে গেল। তুমি সেফ খুলবে না কেন? কারণ সেখানে এমন কিছু নেই যা তোমার জানা দরকার। তেজস্বী শান্তভাবে বলল, তাহলে ভয় পাচ্ছ কেন? ইয়াসিন চুপ। তেজস্বী তার দিকে তাকিয়ে বলল, তোমার পরকীয়া আমি দেখেছি, তোমার মিথ্যা দেখেছি, তোমার গোপন লেনদেনের প্রমাণও পেয়েছি। এখন শুধু জানতে চাই তুমি আসলে আমার কাছ থেকে আর কি লুকিয়ে রেখেছ। ইয়াসিন এবার কোনো উত্তর দিতে পারল না। তেজস্বী ঘুরে বেরিয়ে গেল। রাত আরও গভীর হয়ে এসেছিল। তেজস্বী ও রাফসান বাড়িতে ফিরে এলো। রুদ্র দূর থেকে নজর রাখছিল। কালো গাড়িটা তখনও রাস্তার পাশে দাঁড়িয়েছিল। তারা পেছনের দরজা দিয়ে বাড়িতে ঢুকে সরাসরি ইয়াসিনের স্টাডিতে গেল। তেজস্বী দেওয়ালের পাশে থাকা আলমারির সামনে দাঁড়ালো। আলমারির ভেতরেই ছিল ইয়াসিনের গোপন সেফ। সেই ইয়াসিনের বলা কোডটি মনে করে একে একে সংখ্যা চাপল। 1 বার, 2 বার, 3 বার ক্লিক। সেফ খুলে গেল। ভেতরে টাকা বা গয়না ছিল না, ছিল কয়েকটি ফাইল, একটি কালো খাম, একটি পেনড্রাইভ এবং একটি পুরনো ছবি। তেজস্বী ছবিটা হাতে তুলে নিল। ছবিতে 3 জন মানুষ দাঁড়িয়েছিল, ইয়াসিন, সামির হোসেন আর তেজস্বীর বাবা। রাফসান ছবিটা দেখে স্তব্ধ হয়ে গেল। বাবা এখানে কি করছে? তেজস্বী ছবির পেছনে তাকালো। সেখানে একটি ঠিকানা লেখা ছিল। ঠিকানাটি দেখে তার চোখ বড় হয়ে গেল। এটা তো আমাদের পুরনো গুদাম। রাফসান বলল, ওরা সেখানে কি করছিল? তেজস্বী কোনো উত্তর দিতে পারল না। সে কালো খামটি হাতে নিল। খামের ওপর লেখা ছিল 5 বছর আগে। তেজস্বীর বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ তারিখটি ছিল তার ও ইয়াসিনের বিয়ের ঠিক 1 সপ্তাহ আগে। সে ধীরে ধীরে খামটি খুলল। ভেতরে ছিল একটি চিঠি। তেজস্বী কয়েক লাইন পড়েই থেমে গেল। রাফসান বলল, কি লেখা? তেজস্বী চিঠিটা তার হাতে তুলে দিল। শেষ লাইনে লেখা ছিল, তেজস্বীকে বিয়ে করার পরিকল্পনা সফল হলে পরবর্তী ধাপ শুরু করা হবে। রাফসানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তেজস্বী ফিসফিস করে বলল, তাহলে আমার বিয়েটা? রাফসান ধীরে বলল, হয়তো শুরু থেকে একটা পরিকল্পনা ছিল। ঠিক তখনই তেজস্বীর ফোনে অজানা নম্বর থেকে একটি মেসেজ এলো। সেভ খুলেছ? তাহলে এখন তোমার পালা। মেসেজের সঙ্গে একটি ছবি এসেছিল। ছবিতে হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে থাকা রাফসান। ছবিটি মাত্র কয়েক মিনিট আগের তোলা। তেজস্বীর বুকের ভেতরটা হিম হয়ে গেল। কেউ তাদের উপর নজর রাখছে, আর সেই মানুষটি শুধু তাদের গতিবিধিই জানে না, সে জানে তারা ইয়াসিনের সেভ খুলেছে। রাফসান ধীরে বলল, তেজস্বী, আমরা এখন কি করব? তেজস্বী পেনড্রাইভটি হাতে তুলে নিল। তার চোখে এবার ভয় ছিল না, ছিল দৃঢ়তা। এখন সত্যিটা জানতে হবে। কি সত্য? তেজস্বী ধীরে বলল, ইয়াসিন আমাকে কেন বিয়ে করেছিল। তারপর সে পেনড্রাইভটির দিকে তাকিয়ে চোখ করল। আর আমার বাবা কেন তার সঙ্গে এই খেলায় যুক্ত ছিল? তারা তখনও জানতো না এই ছোট্ট পেনড্রাইভের ভিতরে এমন কিছু লুকিয়ে আছে যা শুধু ইয়াসিনের বিশ্বাসঘাতকতাই নয়, তেজস্বী নিজের পরিবারেরও এমন এক গোপন সত্য প্রকাশ করবে যা জানার পর আর কিছুই আগের মতো থাকবে না। তেজস্বীর আঙ্গুল তখনও পেনড্রাইভটির ওপর শক্ত করে রাখা। ছোট্ট একটি পেনড্রাইভ, দেখতে সাধারণ, কিন্তু গত কয়েক ঘন্টায় ইয়াসিনের সেফ থেকে পাওয়া জিনিসগুলো তাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে তার নিজের 5 বছরের দাম্পত্য জীবন, পরিবারের ব্যবসা, এমনকি তার বাবার ওপর বিশ্বাস, সব কিছু নিয়েই নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। রাফসান তেজস্বীর দিকে তাকিয়ে বলল, এটা এখনই খোলা উচিত। তেজস্বী কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, হ্যাঁ, কিন্তু যদি যদি কি? রাফসান একটু থেমে বলল, যদি ভিতরে এমন কিছু থাকে যেটা জানার পর আমাদের পরিবার আর আগের জায়গায় ফিরতে না পারে। তেজস্বী মৃদু হেসে বলল, আমাদের পরিবার কি এখনও আগের জায়গায় আছে ভাইয়া?
রাফসান কোনো উত্তর দিতে পারল না। তেজস্বী পেন ড্রাইভটি ব্যাগে রেখে বলল, সত্যিটা ভয়ঙ্কর হলেও জানতে হবে, কারণ মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকা জীবনকে বাঁচিয়ে রাখার কোনো মানে নেই। ঠিক তখনই বাইরে থেকে হালকা একটা শব্দ হলো। দুজনেই থেমে গেল। রাফসান দ্রুত স্টাডির দরজার দিকে তাকালো। কেউ কি বাইরে আছে? তেজস্বী কিছু বলল না। রাফসান নিঃশব্দে দরজার কাছে গিয়ে করিডোরে তাকালো। কেউ নেই, কিন্তু কয়েক সেকেন্ড পর সে মেঝেতে একটি ছোট্ট কাগজ দেখতে পেল। সে কাগজটি তুলে নিয়ে তেজস্বীর হাতে দিল। কাগজে লেখা ছিল, যত গভীরে যাবে তত বেশি হারাবে। তেজস্বী কয়েক মুহূর্ত কাগজটির দিকে তাকিয়ে রইল। তারপর কাগজটি ভাঁজ করে ব্যাগে রেখে দিল। ওরা ভয় দেখাতে চাইছে। রাফসান বলল, তেজস্বী মাথা না নাড়ল হয়তো। তুমি ভয় পাচ্ছ না? তেজস্বী ধীরে বলল, পাচ্ছি। রাফসান অবাক হয়ে তাকালো। তেজস্বী তার দিকে তাকিয়ে বলল, কিন্তু ভয় পাওয়ার চেয়ে সত্যিটা না জানার ভয় এখন আমার কাছে বেশি। রাত প্রায় 3:30। রুদ্রের পরিচিত একটি নিরাপদ অফিসে তারা পৌঁছালো। জায়গাটি শহরের ব্যস্ত এলাকা থেকে কিছুটা দূরে। বাইরে থেকে দেখলে সাধারণ একটি অফিস মনে হলেও ভেতরে ছিল আধুনিক কম্পিউটার ব্যবস্থা। সায়রা ইতিমধ্যে সেখানে অপেক্ষা করছিল। রুদ্র তাকে পেন ড্রাইভটি দিল। এটাই। সায়রা পেন ড্রাইভটি হাতে নিয়ে কয়েক সেকেন্ড পরীক্ষা করল। এটার ভেতরে তথ্য সাধারণভাবে খোলা যাবে না। তেজস্বী বলল, যেভাবেই হোক খুলতে হবে। সায়রা মাথা নাড়ল। আমি চেষ্টা করছি। পেন ড্রাইভটি কম্পিউটারে সংযুক্ত করা হলো। স্ক্রিনে কয়েকটি এনক্রিপ্ট করা ফোল্ডার ভেসে উঠল। একটির নাম প্রজেক্ট TR, আরেকটির নাম ট্রান্সফার, আরেকটি R05। সবশেষে একটি ফোল্ডার, নাম ম্যারেজ। তেজস্বীর বুক ধক করে উঠল। এটা খুলুন। সায়রা তার দিকে তাকালো। নিশ্চিত? হ্যাঁ। সায়রা কয়েকটি নিরাপত্তা ধাপ পার হওয়ার পর ফোল্ডারটি খুলল। স্ক্রিনে প্রথম যে ফাইলটি দেখা গেল তার নাম ছিল তেজস্বী প্রোফাইল। তেজস্বী কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল। সায়রা ফাইলটি খুলল। তারপর একে একে স্ক্রিনে ভেসে উঠতে লাগলো তেজস্বীর ব্যক্তিগত তথ্য। তার পুরো নাম, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, পরিবারের সদস্যদের তথ্য, তাদের ব্যবসার বিবরণ, এমনকি তেজস্বীর ব্যক্তিগত পছন্দ অপছন্দের সম্পর্কেও কিছু নোট ছিল। তেজস্বীর মুখ শুকিয়ে গেল। এগুলো সায়রা বলল বিয়ের আগের তথ্য। রাফসান চেয়ারে বসে বলল, মানে কেউ তেজস্বীকে বিয়ের আগেই অনুসরণ করছিল। সায়রা বলল, শুধু অনুসরণ নয়, এখানে দেখছি তার সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ করা হয়েছে। তেজস্বী স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। একটি নথিতে লেখা ছিল টার্গেট তেজস্বী, তার নিচে অবজেক্টিভ ম্যারেজ, আর তারও নিচে অ্যাক্সেস টু ফ্যামিলি বিজনেস। তেজস্বীর চোখের সামনে যেন সব কিছু ঘুরে গেল। সে ধীরে ধীরে চেয়ারটিতে বসে পড়ল। ইয়াসিন, তার গলা কেঁপে উঠল। সে আমাকে ভালোবেসে বিয়ে করেনি? কেউ উত্তর দিল না। রুদ্র ধীরে বলল, এই নথি অনুযায়ী আপনার বিয়েটা একটা পরিকল্পনার অংশ ছিল। তেজস্বী চোখ বন্ধ করল। তার মনে পড়তে লাগলো 5 বছর আগের দিনগুলো। ইয়াসিনের সঙ্গে প্রথম দেখা, তার মিষ্টি ব্যবহার, তেজস্বীর প্রতি তার অতিরিক্ত যত্ন, বিয়ের আগে তার বলা অসংখ্য কথা, তুমি আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। তোমার পরিবার আমার পরিবার। তেজস্বীর বুকের ভেতরটা ভারী হয়ে এলো। তাহলে সবই অভিনয়? সে চোখ মুছে বলল, আরও ফাইল খুলুন। সায়রা পরের ফাইলটি খুলল। নাম R05। ভেতরে ছিল কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। রাফসান সামনে ঝুঁকে পড়ল। এই হিসাবটা। সায়রা বলল, এটা আপনার পরিবারের ব্যবসার সঙ্গে সরাসরি যুক্ত নয়, কিন্তু গত 5 বছরে এখান থেকে একাধিক বড় অঙ্কের অর্থ স্থানান্তর হয়েছে। তেজস্বী বলল, কার নামে? সায়রা স্ক্রিনে তাকিয়ে বলল, সামির হোসেন। রাফসানের মুখ শক্ত হয়ে গেল। আবার সেই নাম? তেজস্বী বলল, লেনদেনগুলো কোথা থেকে এসেছে? সায়রা কয়েকটি তথ্য মিলিয়ে দেখল, তারপর হঠাৎ থেমে গেল। এখানে একটি বিষয় অদ্ভুত। কি? টাকার উৎসের একটা অংশ এসেছে আপনার পরিবারের ব্যবসার সঙ্গে সম্পর্কিত হিসাব থেকে। রাফসান চেয়ার থেকে উঠে দাঁড়ালো। কি বলছেন? সায়রা স্ক্রিনে তথ্য দেখালো। দেখুন, টাকা প্রথমে আপনার কোম্পানির একটি হিসাব থেকে বেরিয়েছে, তারপর কয়েকটি মধ্যবর্তী হিসাবে গেছে, সেখান থেকে সামির হোসেনের প্রতিষ্ঠানে। রাফসান হতবাক হয়ে গেল। কিন্তু এই লেনদেনের অনুমোদন? সায়রা বলল, অনুমোদনকারীর নাম এখানে আছে। স্ক্রিনে একটি নাম ভেসে উঠল। তেজস্বী তাকিয়ে রইল। তারপর তার ঠোঁট কাঁপতে শুরু করলো। নামটি ছিল মোস্তাক আহমেদ।
তার বাবা। তেজস্বীর মাথা ঝিমঝিম করতে লাগলো। না, রাফসানও স্থির হয়ে গেল। বাবা? সায়রা বলল, হ্যাঁ, এই লেনদেনগুলোর অনুমোদনে আপনার বাবার স্বাক্ষর রয়েছে। তেজস্বী উঠে দাঁড়ালো। এটা অসম্ভব। রাফসান বলল, হয়তো বাবার স্বাক্ষর নকল করা হয়েছে। তেজস্বীর সঙ্গে সঙ্গে বলল, হতে পারে, কিন্তু তার নিজের গলার স্বরেই যেন বিশ্বাস ছিল না। কারণ পর্ব 2-এ পাওয়া ছবিতে তার বাবাকে ইয়াসিন এবং সামিরের সঙ্গে দেখা গিয়েছে, আর এখন সেই একই নামের সঙ্গে তার বাবার স্বাক্ষরিত আর্থিক নথি। সব কিছু যেন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। সায়রা বলল, এখানে আরও কিছু আছে। সে একটি পুরনো ফাইল খুলল। তার নাম ফার্স্ট এগ্রিমেন্ট, তারিখ বিয়ের 6 মাস আগে। তেজস্বী স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। সেখানে একটি চুক্তিপত্রের স্ক্যান কপি ছিল। চুক্তির এক পাশে ইয়াসিনের নাম, অন্য পাশে মোস্তাক আহমেদের নাম। তেজস্বী কাপা গলায় বলল, এটা খুলুন। চুক্তির কিছু অংশ পড়ে রুদ্র বলল, এখানে লেখা আছে ইয়াসিন আপনার পরিবারের ব্যবসায় অংশীদার হওয়ার আগে নির্দিষ্ট কিছু দায়িত্ব পালন করবে। তেজস্বী বলল, কি দায়িত্ব? রুদ্র নিচের অংশ পড়তে শুরু করলো, তারপর থেমে গেল। এখানে একটা অংশ কালো করে দেওয়া। তেজস্বী বলল, যেটুকু দেখা যাচ্ছে সেটাই পড়ুন। রুদ্র বলল, বিবাহের পর প্রথম পর্যায়ে কোম্পানির অভ্যন্তরীণ তথ্য সংগ্রহ ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। তেজস্বীর চোখের পানি চলে এলো, কিন্তু এবার সে কাঁদল না। সে শুধু বলল, তাহলে বাবা সব জানতেন? রাফসান তৎক্ষণাৎ বলল, আমরা এখনও নিশ্চিত নই। তেজস্বী তার দিকে তাকালো, কিন্তু প্রমাণগুলো? রাফসান চুপ করে গেল। ঠিক তখনই সায়রা বলল, এখানে আরেকটি ফাইল আছে। ফাইলটির নাম S01। সায়রা খুলতেই একটি পুরনো ভিডিও ফাইল দেখা গেল, তারিখ 5 বছর আগের। তেজস্বীর বুক ধক করে উঠল। চালু করুন। ভিডিও চালু হলো। কিছুক্ষণ অন্ধকার, তারপরে একটি ঘর দেখা গেল। সামনে বসে আছে ইয়াসিন, তার বিপরীতে একজন মানুষ। ক্যামেরার অবস্থান এমন ছিল যে মুখ পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছিল না, তবে কণ্ঠস্বর স্পষ্ট। লোকটা বলছিল, বিয়েটা হয়ে গেলে তোমার প্রথম কাজ হবে কোম্পানির ভেতরের তথ্য সংগ্রহ করা। ইয়াসিন বলল, আর তেজস্বী? লোকটি বলল, তাকে বিশ্বাস করতে দাও। যত বেশি বিশ্বাস করবে তত সহজ হবে। তেজস্বীর বুক কেঁপে উঠল। ইয়াসিন আবার বলল, আর যদি সে কিছু বুঝতে পারে? লোকটি উত্তর দিল, তাহলে পরিকল্পনা বদলাবে। ভিডিওটি হঠাৎ বন্ধ হয়ে গেল। তেজস্বী নিঃশব্দে দাঁড়িয়ে রইল। রাফসান তার কাঁধে হাত রাখল। তেজস্বী তেজস্বী হাত সরিয়ে দিল না। কিছুক্ষণ পর সে বলল, আমি লোকটার মুখ দেখিনি। সায়রা বলল, আমিও না। রুদ্র বলল, কিন্তু কণ্ঠস্বর। তেজস্বী তার দিকে তাকালো। আপনি চিনতে পেরেছেন? রুদ্র কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার মনে হচ্ছে। ঠিক তখনই তার ফোন ওদিক থেকে বেজে উঠল। রুদ্র ফোন ধরল। ওপাশ থেকে কেউ দ্রুত কিছু বলল। রুদ্রের মুখ মুহূর্তে বদলে গেল। কখন? কিছুক্ষণ শুনে সে বলল, ঠিক আছে, আমি এখনই আসছি। ফোন কেটে সেই তেজস্বীর দিকে তাকালো। হাসপাতাল থেকে খবর এসেছে। তেজস্বীর বুক ধক করে উঠল। ইয়াসিন? হ্যাঁ, কি হয়েছে? রুদ্র বলল, ইয়াসিন জ্ঞান ফিরে পেয়েছে। তেজস্বী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু রুদ্র পরের কথাটা বলতেই তার মুখের রং বদলে গেল। জ্ঞান ফেরার পর সে শুধু একটা নাম বলেছে। কার নাম? রুদ্র ধীরে বলল, সামির। রাফসান বলল, আর কিছু? রুদ্র মাথা নাড়ল। হ্যাঁ, সে বারবার বলছে সেপটা খুলতে দেওয়া যাবে না। তেজস্বী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমাদের হাসপাতালে যেতে হবে। হাসপাতালে পৌঁছানোর পর তেজস্বী দ্রুত ইয়াসিনের কক্ষের দিকে এগিয়ে গেল, কিন্তু কক্ষের সামনে একজন নার্স তাকে থামালো। মিসেস তেজস্বী? জি। আপনার স্বামীকে কিছুক্ষণ আগে একজন দেখতে এসেছিলেন। তেজস্বী থমকে গেল। কে? তিনি নিজের নাম বলেননি। কেমন দেখতে? নার্স কিছুক্ষণ ভেবে বলল, মাঝারি গড়ন, কালো পোশাক, আর তার হাতে একটি পুরনো আংটি ছিল। তেজস্বীর বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। আংটি? জি। কেমন আংটি? নার্স আঙ্গুল দিয়ে গোলাকার একটা চিহ্ন দেখালো। তেজস্বীর চোখ বড় হয়ে গেল। সে সেই আংটিটা চিনত। একই ধরনের আংটি তার বাবা বহু বছর ধরে পরতেন। রাফসানও বিষয়টি বুঝতে পেরে বলল, তেজস্বী? তেজস্বী কিছু বলল না। সে শুধু ইয়াসিনের কক্ষের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে দরজা খুলে
ভেতরে ঢুকলো। ইয়াসিন বিছানায় শুয়েছিল। তেজস্বীকে দেখে সে চোখ খুলল। কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা। তারপর ইয়াসিন ফিসফিস করে বলল, তুমি এখানে কেন এসেছো? তেজস্বী শান্ত গলায় বলল, সত্যিটা জানতে। ইয়াসিন চোখ বন্ধ করল। তুমি সত্যিটা জানলে আমাকে ঘৃণা করবে। তেজস্বী বলল, আমি এখনই তোমাকে ঘৃণা করি না। ইয়াসিন অবাক হয়ে তাকালো। তেজস্বী ধীরে বলল, কারণ আমি এখনো জানি না তুমি আসলে কে। ইয়াসিন কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই তার চোখ দরজার দিকে চলে গেল। তার মুখের রং বদলে গেল। তেজস্বীর পিছনে তাকালো, কেউ নেই। কিন্তু ইয়াসিন আতঙ্কিত গলায় বলল, ওকে যেতে দিও না। তেজস্বী দরজার দিকে ছুটে গেল। করিডোরের শেষ প্রান্তে একজন মানুষ দ্রুত হেঁটে যাচ্ছিল। তার হাতে সেই পুরনো আংটি। তেজস্বী দৌড়ে গেল, কিন্তু লোকটি লিফটের দরজা বন্ধ করে ফেলল। তেজস্বী লিফটের সামনে এসে দাঁড়ালো। দরজা বন্ধ। সে নিচে তাকিয়ে দেখল মেঝেতে পড়ে আছে একটি ছোট কালো খাম। তেজস্বী খামটি তুলে নিল। খামের উপর শুধু একটি শব্দ লেখা, বাবা। তেজস্বীর হাত কেঁপে উঠল। সেই খামটি খুলল। ভেতরে ছিল একটি পুরনো ছবি। ছবিতে তার বাবা ইয়াসিন এবং সামিরের পাশে দাঁড়িয়েছিল আরও একজন মানুষ। ছবি সেই চতুর্থ ব্যক্তিকে দেখে তেজস্বীর মুখ থেকে নিঃশব্দ বেরিয়ে এলো, এটা সম্ভব নয়। রাফসান তার পাশে এসে দাঁড়ালো। কাকে দেখছো? তেজস্বী ধীরে ধীরে ছবিটা তার হাতে তুলে দিল। রাফসান ছবির দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল। তারপর তার মুখও ফ্যাকাশে হয়ে গেল, কারণ ছবির চতুর্থ মানুষটি ছিল তাদের পরিবারের বহু বছরের বিশ্বস্ত হিসাব রক্ষক। আর ছবিটির তারিখ ছিল তেজস্বী ও ইয়াসিনের বিয়ের 1 বছর আগে। অর্থাৎ ইয়াসিন তাদের জীবনে আসার আগেই কেউ একজন পুরো পরিকল্পনাটা সাজিয়ে রেখেছিল। তেজস্বী ছবিটা শক্ত করে ধরে বলল, এবার বুঝতে পারছি। রাফসান তাকালো। কি? তেজস্বী ধীরে বলল, ইয়াসিন একা ছিল না। কিছুক্ষণ থেমে সে আরও বলল, আমাদের নিজেদের ঘরের মানুষই তাকে সাহায্য করেছিল। কিন্তু তেজস্বী তখনও জানতো না সেই হিসাবরক্ষক শুধু ইয়াসিনের সহযোগী ছিল না। সে এমন একটি সত্য জানতো যা প্রকাশ পেলে তেজস্বীর বাবার মৃত্যুর পুরনো রহস্য নতুন করে সামনে চলে আসবে। আর এভাবেই চলবে পরবর্তী পর্ব। ধন্যবাদ।